তাহলে দেখো, যেটা হচ্ছে আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে এনশিয়ান হিস্ট্রির উপরে প্রথম ক্লাস। আমাদেরকে বলে রাখি যে এই কোর্সটি মূলত এসএসসির যে বিভিন্ন রকম এক্সাম রয়েছে, যেমন সিজিএল ধরো, এমটিএস ধরো, সিএইচএসএল ধরো, বা রেলের গ্রুপ ডি, যে কোনো যাই থাক না কেন, খুব ডিটেলে হবে, ডেপথে হবে। ঠিক, মানে যে কোনো পরীক্ষায় কাজে লাগবে এগুলো। ঠিক আছে, সে গ্র্যাজুয়েট লেভেল থেকে, মাধ্যমিক লেভেল থেকে শুরু করে গ্র্যাজুয়েট লেভেল অবধি যে যাই এক্সাম দাও না কেন, সেখানে জিকে এবং ইংলিশ আমি করাবো। এবং এই জিকে এবং ইংলিশের যা কিছুই থাক না কেন সেখানে কিন্তু কাজে লাগবে, এটা তোমরা একটু মাথায় রাখো। ঠিক, ওকে, জায়গাটা ক্লিয়ার? তাহলে এ হলো ব্যাচ সম্পর্কিত জাস্ট আমি বললাম যে এটা হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি যে এক একটা চ্যাপ্টার করানোর পরে সেই চ্যাপ্টার সম্পর্কে যা কিছু এমসিকিউ থাকবে, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা দেখেছো গ্রুপে আমি অলরেডি এই পিডিএফটাও দিয়ে দিয়েছি নোটসের, এবং সাথে সাথে যে এমসিকিউ যেগুলো হতে পারে, মোটামুটি আমি 55টার মতো এমসিকিউ দিয়েছি। আরও এমসিকিউ দিব এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে আপাতত আমি 55টা এমসিকিউ দিয়েছি, এবং এরপরে আরও অনেক এমসিকিউ দিব। ঠিক, তাহলে ওই এমসিকিউগুলো করবে এবং সাথে সাথে এই নোটটা দেখবে। একটা জিনিস বলে রাখি যে এই নোটটা যেটা তোমাদেরকে দিয়েছি, দেখবে নোটে প্রচণ্ড ফাঁকা জায়গা রয়েছে, গ্যাপ জায়গা রয়েছে। এটার পেছনে কারণ রয়েছে। তোমরা দেখো, এই গ্যাপ করে করে দিয়েছি, তোমরা যদি প্রিন্ট আউট করে নাও, বা আমিও প্রিন্ট আউট করে নিয়েছি, নিজে নোট বানিয়েছি এবং এটাকে প্রিন্ট আউটও করে নিয়েছি। যদি প্রিন্ট আউট করে নাও, তাহলে তোমাকে আলাদা খাতায় আর নোট বানানোর কোনো দরকার নেই। প্রিন্ট আউট করার পরে এই নোটের যে মাঝে গ্যাপ জায়গাগুলো থাকবে, যে ইনফরমেশানগুলো আমি বলবো, সেই ইনফরমেশানগুলো তোমরা সেখানেই কিন্তু সেভ করে নেবে, মানে লিখে নেবে। কোথায় লিখবে? এই নোটসের মধ্যেই যে গ্যাপ অংশটা থাকবে, সেই গ্যাপ যে জায়গাটা থাকবে, সেই গ্যাপের জায়গাটাতে কিন্তু লিখে নেবে। এটা বেস্ট হবে। ঠিক, আশা করি জিনিসটা বুঝতে পেরে গেছো। তাহলে আমি শুরু করছি ক্লাসটা। ঠিক, তাহলে প্রথমে আমরা যদি যাই, আমরা প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্টোরি। ঠিক, তাহলে আমরা আজকে হিস্ট্রি ক্লাস দিয়ে শুরু করছি। আজকে এনশিয়ান হিস্ট্রি দিয়ে শুরু করছি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুই আমি করাবো। ঠিক, ম্যাথ রিজনিংটা বাদ দিয়ে ইংলিশ এবং জিকে এর, কারেন্ট অ্যাফেয়ার্সের যা কিছুই থাকে না কেন, স্ট্যাটিক জিকে থেকে সব কিছুই কিন্তু এই কোর্সে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং উইথ ডিটেল পাবে। ঠিক, ইন ডিটেল সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এনশিয়ান হিস্ট্রি, তাহলে ব্যাপারটা আমরা একটু ভালো করে বুঝি ব্যাপারটা। কারণ এই কোর্সটা তো আর গ্রুপ সি এর মতো করে তো আমি আর পড়াবো না। গ্রুপ সি এ কী ছিল? গ্রুপ সি এ ছিল এরকম যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, তাড়াহুড়োর মধ্যে শেষ করতে হবে। কিন্তু এখানে তাড়াহুড়োর মধ্যে কোনো নেই, জায়গা নেই তাড়াহুড়োর। আরামসে আমরা খুব ডিটেলে পড়ে পড়ে আমরা সময় নিয়ে পড়ে কিন্তু কমপ্লিট করবো জিনিসটাকে, যাতে করে এই জায়গা থেকে কোনো কোয়েশ্চেন যেন বাদ না থাকে। এটা হচ্ছে ব্যাপার। এখানে একটা ধৈর্যের বড় রকম ব্যাপার থাকবে। ঠিক, হ্যাঁ। তাহলে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি শব্দগুলো আগে জানি। তাহলে আমরা দেখো, আমরা হিস্ট্রি পড়ছি না, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো। আমরা কী পড়বো? ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো। এই শব্দগুলোর উপর যোগ দাও, ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো। আমরা কিন্তু শুধু হিস্ট্রি পড়বো না, আমরা পড়বো ইন্ডিয়ান হিস্ট্রি। আমরা এখানে আমেরিকান হিস্ট্রি পড়বো না, আমরা এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়বো না, আমাদেরকে পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে এই ইন্ডিয়ান হিস্ট্রিতে 3টা পার্ট রয়েছে। কোন কোন 3টা পার্ট? 3টা পার্ট, একটা হচ্ছে এনসিয়েন্ট, একটা হচ্ছে এনসিয়েন্ট, একটা হচ্ছে মেডিয়েভেল, আরেকটা হচ্ছে তোমার মডার্ন। এই হিস্ট্রির 3টা পার্ট রয়েছে। তো যে নোটসটা আমি দিয়েছি, এই নোটসটাতে বা এই যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটাতেই সম্পূর্ণ এনসিয়েন্ট হিস্ট্রিটা হয়ে যাবে। ঠিক, একটা ক্লাসেই আমি এনসিয়ান হিস্ট্রিটাকে পুরোটা করিয়ে দেবো। এরপর হয়তো হতে পারে যে আজকে পুরোটা কমপ্লিট হলো নাই, পরের দিন করে দিলাম, কিন্তু নোটস একটা নোটসেই থাকবে। একটা নোটসেই আমি কিন্তু পুরো এনসিয়ান হিস্ট্রিটাকে আমি ফেলে দিয়েছি। এই নোটসের উপর ভিত্তি করেই এনসিয়ান হিস্ট্রির সমস্ত কোয়েশ্চান সলভ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে ভারতের ইতিহাসকে বা ইন্ডিয়ান হিস্ট্রিকে 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এনসিয়েন্ট, একটা হচ্ছে মেডিয়েভেল, একটা হচ্ছে মডার্ন। আজকের টপিক হচ্ছে এনসিয়ান হিস্ট্রি। তাহলে এনসিয়ান হিস্ট্রিটাকে আমরা সুন্দর করে একটু পড়ি। তাহলে কীভাবে কী করা যায়, চলো তাহলে একেবারেই শুরু থেকে আমরা শুরুটা করি। ঠিক আছে, চলো। তাহলে তাহলে আমরা জানি যে এই হিস্ট্রিটা আসছে পরে, আগে সেটা বুঝতে হবে যে হিস্ট্রিটা পরে আসছে। আগে কি আসছে? তাহলে হিস্ট্রিরও আগে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে হিস্ট্রি পরে আসছে। হিস্ট্রির আগে কি আসছে? হিস্ট্রির আগে আসছে প্রোটো হিস্ট্রি। তার আগে আসছে প্রি হিস্ট্রি।
ভালো করে বুঝবে। প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, তারপরে হচ্ছে হিস্টোরি। তিনটে জিনিস, প্রথমে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, তারপরে আসছে কি, তারপরে আসছে হিস্ট্রি। তাহলে তাহলে এই বাংলায় জিনিসগুলোকে কি বলা হয়? বাংলায় বলা হয় এই প্রি হিস্ট্রিটাকে বলা হয় প্রাক ইতিহাস, প্রাক ঐতিহাসিক যুগ। আর প্রোটো হিস্ট্রিটা কী বলা হয়? এটাকে আদি ইতিহাস বলা হয়। আর এটা হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে ইতিহাস। ঠিক আছে, ঠিক। তাহলে আমাদের এনসিয়ান হিস্ট্রির মধ্যেও এই তিনটে ভাগ রয়েছে, এই তিনটে ভাগ রয়েছে। ভাগগুলো ভালো করে বোঝো। যে আর দেখো, সব জিনিস তো আর নোটের মধ্যে পাবে না রে বাবা। নোটে পাবে, কিন্তু সব কিছুই তো আর নোটে পাবে না। ঠিক। তো এই হিস্ট্রিটাকে তোমার এনসিয়ান হিস্ট্রিটাকে তিন ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে প্রি হিস্ট্রি, এটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, আর হচ্ছে হিস্ট্রি। এগুলোর বেসিক ডিফারেন্স কী রয়েছে? এগুলোর বেসিক ডিফারেন্স কী রয়েছে? কারণ প্রাচীন ভারতের ইতিহাস তুমি পড়তে শুরু করলে, তুমি ব্যাকগ্রাউন্ডেই জানলে না, তুমি কী পড়বে তাহলে সেখান থেকে? পড়াটা তো কঠিন ব্যাপার না? হ্যাঁ, কেউ কিছু বলছো? আনমিউট হয়ে আছে মনে হচ্ছে। ঠিক আছে, চলো। তাহলে তাহলে প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রির মধ্যে পার্থক্যটা একটু দেখো। প্রি হিস্ট্রি হচ্ছে সেই সময়টা যেখানে যেখানে কোনো স্ক্রিপ্ট বা কিছু খুঁজে পাওয়া যায়নি, কোনো স্ক্রিপ্ট কিছু ছিল না। এখানে দেয়ার ওয়াজ নো স্ক্রিপ্ট, এখানে কোনো স্ক্রিপ্ট ছিল না, স্ক্রিপ্ট ছিল না। আর এখানে প্রোটো হিস্ট্রিটা কি? প্রোটো হিস্ট্রির সাথে প্রি হিস্ট্রি একটাই পার্থক্য, যে প্রোটো হিস্ট্রিতে স্ক্রিপ্ট পাওয়া গেছিল, দেয়ার ওয়ার সাম স্ক্রিপ্টস, সেখানে স্ক্রিপ্টস ছিল। আর হিস্ট্রির সাথে, আচ্ছা, প্রোটো হিস্ট্রির সাথে তাহলে পার্থক্যটা কি? এখানে স্ক্রিপ্ট ছিল না, এখানে স্ক্রিপ্ট ছিল। কিন্তু কিন্তু এই প্রোটো হিস্ট্রিতে এসে পড়ে সেটা কিন্তু পাঠোদ্ধার করা যায়নি, অর্থাৎ ডেসিফাইড করা যায়নি। এটাকে কিন্তু ডেসিফাইড করা যায়নি। এখানে প্রোটো হিস্ট্রির মধ্যেই যেটা আসে সেটা হচ্ছে হরপ্পাটা চলে আসে। এই প্রোটো হিস্ট্রির মধ্যে আইভিসিটা চলে আসে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে সেখানে পিক্টোগ্রাফিক তোমার স্ক্রিপ্ট পাওয়া যেত, ফেডন আকারে সেটা লেখা হতো। পিক্টোগ্রাফিক অর্থাৎ ছবির আকারে, মূর্তির আকারে সব কিছু থাকতো। সেটাকে কিন্তু উদ্ধার করা যায়নি। ঠিক, স্ক্রিপ্ট পাওয়া গেছিল, কিন্তু কোনো উদ্ধার কার্য আমরা করতে পারিনি। কিন্তু আর প্রি হিস্ট্রিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেখানে কোনো স্ক্রিপ্ট পাওয়া যায়নি। ঠিক, দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যালো। এরপর আমি সময়কালটা সহ বোঝাচ্ছি ব্যাপারটা, সময়কালটা সহ আমি ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রি হিস্ট্রিতে কী কী আমরা যেটা পাবো? প্রি হিস্ট্রিতে যেটা আমরা পাবো, সেটা হচ্ছে যে এই যে প্যালিওলিথিক এজ আছে না, এই প্যালিওলিথিক, মেসোলিথিক, প্যালিওলিথিকের আবার তিনটা ভাগ। দেখো, প্যালিওলিথিকের তিনটা ভাগ কি কি? একটা হচ্ছে আপার প্যালিওলিথিক, একটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক, একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক। আর এই মেসোলিথিকটা হচ্ছে মাইক্রোলিথ। ব্যাপারটা বুঝো ভালো করে, লিখবে খাতায়, সাথে সাথে লিখবে, নোটসটা প্রিন্ট আউট করে নিবে। সেখানে কিন্তু নোটসের মধ্যে জিনিসগুলো, জায়গাগুলো কিন্তু অ্যাড করে নেবে। ঠিক। তো এই প্যালিওলিথ, মেসোলিথ এবং নিওলিথিক, এই নিওলিথের মধ্যে আমরা কি পাবো? নিওলিথের মধ্যে আমরা চ্যালকোলিথিক পাবো, চ্যালকোলিথ পাবো আমরা নিওলিথের শেষ অংশে আর কি। চ্যালকোলিথ রয়েছে। তো এই চ্যালকোলিথটা অ্যাকচুয়ালি নিওলিথেরই একটা অংশ। ঠিক। তো এখানে কি হয়েছে ব্যাপারটা বোঝো, যে এখানে এই প্যালিওলিথিক থেকে শুরু করে চ্যালকোলিথিক, আবার চ্যালকোলিথিকের দুটো ভাগ আছে। এখানে বুঝালে আরও বেটার হবে। হ্যাঁ, এই চ্যালকোলিথিকের দুটো ভাগ রয়েছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা হচ্ছে আপার চ্যালকোলিথিক, একটা হচ্ছে লোয়ার চ্যালকোলিথিক। একটা হচ্ছে আপার চ্যালকোলিথিক। ভালো করে বুঝুন, চ্যালকোলিথিকের দুটো ভাগ, একটা হচ্ছে আপার চ্যালকোলিথিক, একটা হচ্ছে লোয়ার চ্যালকোলিথিক। ঠিক। প্যালিওলিথিকেরও তিনটে ভাগ করেছি। ঠিক আছে। তো এই প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি সেগুলোকে বুঝি একটু। প্রি হিস্ট্রির সময়কালটা হচ্ছে এই প্যালিওলিথিক থেকে শুরু করে তুমি চলে যাও লোয়ার চ্যালকোলিথিক পর্যন্ত। এই প্যালিওলিথিক থেকে শুরু করে লোয়ার চ্যালকোলিথিক পর্যন্ত হয়ে যাচ্ছে কি, সেটা হয়ে যাচ্ছে তোমার প্রি হিস্ট্রি। তাহলে প্রি হিস্ট্রি যদি বলা হয় যে প্রি হিস্ট্রির সময়কাল কোনটাকে বলে ধরা হয়, প্রি হিস্ট্রির সময়কাল ধরা হয় প্যালিওলিথিক থেকে লোয়ার চ্যালকোলিথিক পর্যন্ত। ঠিক।
শোনা গেল? হ্যালো, ক্লিয়ার শোনা গেছে? হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রি হিস্ট্রি হচ্ছে, যে প্রথমে বললাম প্রি হিস্ট্রি, এই প্রি হিস্ট্রিটা হচ্ছে প্যালিওলিথিক থেকে শুরু করে লোয়ার চ্যালকোলিথিক পর্যন্ত হচ্ছে প্রি হিস্ট্রি। আর এই আইভিজি কোনটা? এই চ্যালকোলিথিকের মধ্যেই আইভিজি আছে, কেবলমাত্র আপার যেটা রয়েছে আপার চ্যালকোলিথিক, সেটাকে বলা হয় আইভিসি বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। তাহলে হরপ্পা সভ্যতা হচ্ছে আপার যে চ্যালকোলিথিক এজ রয়েছে। চ্যালকোলিথিক মানে কি? চ্যালকো মানে তাম্রপ্রস্তর যুগ। ঠিক, আমি সেই জায়গাটা তো আসছি এক্ষুনি। তাহলে চ্যালকোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগটাকে দুই ভাগে ভাগ করছে, একটা লোয়ার, একটা হচ্ছে আপার। এটা হচ্ছে লোয়ার, একটা হচ্ছে আপার। তো এই লোয়ার চ্যালকোলিথিক পর্যন্ত হচ্ছে প্রি হিস্ট্রি। তারপরেই চলে আসছে কোনটা? আপার চ্যালকোলিথিক, সেটাকে আমরা বলছি আইভিসি। এখানে কিন্তু আমরা কি পেয়েছি? এখানে কিন্তু স্ক্রিপ্ট পেয়েছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা বাকি হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার সময়কালে কিন্তু আমরা কিন্তু কি পেয়েছি? আমরা কিন্তু স্ক্রিপ্ট পেয়েছি। সেটা কি ধরনের স্ক্রিপ্ট পেয়েছি? সেটা হচ্ছে পিক্টোগ্রাফিক আমরা পেয়েছি। এই পিক্টোগ্রাফিক মানে কি? পিক্টোগ্রাফিক মানে ছবির দ্বারা যেগুলো হতো, সেগুলোকে পাঠোদ্ধার করা যায়নি। স্ক্রিপ্ট পাওয়া গেছে কিন্তু পাঠোদ্ধার করা যায়নি, আর এদিকে কোনো স্ক্রিপ্ট পাওয়া যায়নি। বুঝাতে পেরেছি? এখন পর্যন্ত বুঝাতে পেরেছি? আর এটাই হচ্ছে প্রোটো হিস্ট্রি। তারপরে এটাই হচ্ছে প্রোটো হিস্ট্রি, এটাই হচ্ছে প্রোটো হিস্ট্রি। ঠিক, তারপরে কি আসবে? তারপরে আসবে আয়রন, তারপরে আসবে আয়রন এজ। এটা হিস্ট্রির মধ্যে চলে আসছে। বর্তমানেও আয়রন রয়েছে, ঠিক কি না? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্যালিওলিথিক থেকে চ্যালকোলিথিকের আপার পর্যন্ত আমরা প্রিহিস্ট্রি পেলাম, আপার চ্যালকোলিথিক পর্যন্ত, লোয়ার চ্যালকোলিথিক পর্যন্ত প্রিহিস্ট্রি পেলাম, আপার চ্যালকোলিথিকটাকে সেটাকে বলা হয় আইভিসি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এবং তারপরে যেটা পাচ্ছে হিস্ট্রিতে সেটা হচ্ছে আয়রন এজ। ঠিক, এটা হচ্ছে আমাদের যে প্রিহিস্ট্রিক যে এরাটা যেটা রয়েছে সেটা। এখান পর্যন্ত সবারই আশা করি ক্লিয়ার। এখান থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন আসতে পারে। কী রকম কোয়েশ্চেন আসতে পারে? কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি, বেসিক জিনিসগুলো যেগুলো তোমরা লিখে রাখবে। সেটা হচ্ছে এক একটা সম্পর্কে দেখো বর্ণনা করাও আছে, তারপর আমি ব্যাপারগুলোকে ভালো করে আরেকবার করে আমি বলে দিচ্ছি। নোটের মধ্যে দেখো সবগুলো কিন্তু রয়েছে। চলো, তাহলে প্রথমে আমরা যাই প্যালিওলিথিক থেকে নিওলিথিক। এরকম সুন্দর করে দেওয়া আছে প্রিহিস্ট্রি, নো রিটেন এভিডেন্স ফাউন্ড। অর্থাৎ তোমাদেরকে আগেই বলে রাখি, এই যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসে 80% নোট সেটা কিসে হবে? 80% নোট হবে ইংলিশে। নোটগুলো ইংলিশে হবে, আমি লিখিয়ে দেবো বাংলাতে, সব কিছু বলে দেবো, বুঝিয়ে দেবো, লিখিয়ে দেবো, সব কিছু বাংলাতে বুঝিয়ে দেবো, কিন্তু নোটসগুলো কিন্তু ইংরেজিতেই থাকবে। এরপরে বলবে অনেকের সমস্যা আছে, দেখো ভাই, যদি সমস্যা থাকে তুমি পড়ো না, যদি সমস্যা না থাকে তুমি পড়ো। হিসাব একেবারেই সিম্পল। যদি তুমি মনে করছো যে আমি ট্যাকেল করে নিতে পারবো তাহলে তুমি পড়ো, যদি তোমার মনে হচ্ছে যে না আমি ট্যাকেল করতে পারবো না তাহলে পড়ো না। কিন্তু আমি বলবো ইংরেজিটাকে কিন্তু নিজেদের মানে জড়তার বিষয়ে রেখো না, ইংরেজি নিয়ে এতটাও ভয় রেখো না। ঠিক, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হবে না। দেখো, ক্লাস করতে করতে সব ঠিক হয়ে যাবে। যারা ইংলিশকে ভয় করছো তাদেরকে বলছি আর কি। হ্যাঁ, কি রয়েছে যে প্যালিওলিথিক থেকে নিওলিথিক প্রিহিস্ট্রি, নো রিটেন এভিডেন্স। তাহলে সিম্পল হিসাব যে এই প্রিহিস্ট্রিতে কোনো কিন্তু রিটেন এভিডেন্স কিন্তু কিছু পাওয়া যায়নি, গল্প শেষ। আচ্ছা, প্রিহিস্ট্রির সময়কালটা তো আমি বলে দিলাম। চ্যালকোলিথিকে যে কি বলছে, এটাকে প্রোটো হিস্ট্রি বলা হয়। স্ক্রিপ্ট ইজ ফাউন্ড, অর্থাৎ স্ক্রিপ্ট পাওয়া গেছে, বাট ক্যান নট ডেসিফার, অর্থাৎ কোনো পড়া যায়নি, সেগুলোকে পড়তে পারা যায়নি। এই যে পিক্টোগ্রাফিকে লিখে হতো, পড়া যায়নি। আয়রন এজ, এটা কি হিস্ট্রির মধ্যে পড়ছে? আগেই বললাম হিস্ট্রির মধ্যে এটা পড়ছে। স্ক্রিপ্ট ইজ ফাউন্ড, অর্থাৎ স্ক্রিপ্ট পাওয়া গেছে, লিপি পাওয়া গেছে। অ্যান্ড অলসো ডিসাইফার্ড, অর্থাৎ কি এটা পাঠোদ্ধারও করা গেছে বা বুঝতে পারা গেছে আয়রন এজে, এবং গ্রামাটিক্যাল কারেক্ট রয়েছে। কিন্তু আগে যদি আমরা চ্যালকোলিথিকে দেখি সেখানে কিন্তু পড়তে পারা যায়নি, প্লাস হচ্ছে এখানে কিন্তু তোমার গ্রামাটিক্যাল অর্ডার ফলো করা হয়নি। ইভেন ইভেন লেখা হতে কেমন হবে জানো? লেখা হতো উল্টোভাবে লেখা হতো। ঠিক আছে, আমরা যেভাবে লিখি তার উল্টো হবে, যেটাকে বস্ত্র ফ্যাটন বলা হয়, বস্ত্র ফ্যাটন পদ্ধতি বলা হয়। ঠিক, লিখে আছে সুন্দর করে, সব কিছু লিখে আছে যদিও।
আচ্ছা, তারপরে কি রয়েছে, তাহলে এগুলোকে উদ্ধার করার কার্যটা কীভাবে চলতো? প্রিহিস্ট্রি এরাতে, প্রিহিস্ট্রি অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগে কোনো রিটেন এভিডেন্স পাওয়া যায়নি, তাহলে সেখান থেকে কিভাবে তাদের ইতিহাসটা জানতে পেরেছি? তাদের ইতিহাসের জন্য দুটো পদ্ধতি কাজে লাগা হয়েছে, একটা হচ্ছে এক্সপ্লোরেশন এবং একটা হচ্ছে এক্সকাভেশন। একটা হচ্ছে এক্সপ্লোরেশন এবং আরেকটা হচ্ছে এক্সকাভেশন। এই দু রকম পদ্ধতির দ্বারা প্রিহিস্ট্রি বা প্রাক ঐতিহাসিক যুগের নিদর্শন সম্পর্কে বা ডকুমেন্ট সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। ঠিক বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে কি না? ওকে, ভেরি গুড। চলো এরপর আমরা দেখি, যে পেলিওলিথিক সম্পর্কে আমাদেরকে কী কী জানতে হবে, যে পেলিওলিথিক যুগ থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে বিভিন্ন এক্সামে, এসএসসি সিজিএল হোক, এমটিএস হোক, সিএইচএসএল হোক, বা এসএসসি অলরেডি কী কী কোয়েশ্চেন আসতে পারে। পেলিওলিথিক সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা একটু লিখে নিই, তোমরা খাতায় এগুলো লিখে নেবে। কী কী লিখতে হবে? নাম্বার ওয়ান, এই পেলিওলিথিক যুগেই কিন্তু মানুষের যে হোমোসেপিয়ান্স যেটা আমরা দেখতে পেয়েছি, ইভলিউশন অফ হিউম্যান, এক কথায় বলতে গেলে ইভলিউশন অফ হিউম্যান, অর্থাৎ মানুষের যে জার্নি সেটা কিন্তু, অর্থাৎ অস্ট্রালোপিথেকাস যেটা ছিল আমাদের পূর্বপুরুষ, ঠিক আছে, পিথেকাস থেকে আমরা হোমোসেপিয়ান্স পর্যন্ত যে মানুষের জার্নি সেটা কিন্তু এখানেই রয়েছে। হোমোসেপিয়ান্স পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু আমরা এই পেলিওলিথিক যুগেই কিন্তু পেয়ে থাকি। ভালো কথায় যদি বলা হয়, হোমো ইরেক্টাস বলে নামটা নিশ্চয়ই শুনেছো। এই হোমো ইরেক্টাস থেকে আসছে কি হোমোসেপিয়ান্স। অনেকগুলো ভাগ আছে, দেখো প্রথমে অস্ট্রালোপিথেকাস থেকে আসবে হোমো হেবিলিস থেকে আসবে হোমো ইরেক্টাস, ঠিক আছে, এইভাবে আসছে, অত কিছু জানার দরকার নেই। তুমি অ্যাটলিস্ট এটা জেনে রাখো যে এই হোমো ইরেক্টাস থেকে বলো বা অস্ট্রালোপিথেকাস থেকে হোমোসেপিয়ান্স পর্যন্ত যে মানুষের যে জার্নি সেটা কিন্তু এই পেলিওলিথিক যুগের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই। ঠিক আছে, এটা সময়কালটা যদি বলো, পেলিওলিথিক যুগের সময়কাল, পেলিওলিথিক সম্পর্কে কি নোটের মধ্যে কোনো পয়েন্ট এক্সট্রা পার্টিকুলার করে দেওয়া আছে? না, নেই, তাহলে আমাদেরকে লিখে নিতে হবে। ঠিক, এই পেলিওলিথিকে যদি বলো সময়কালটা মোটামুটি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু তোমরা একটা মোটামুটি মোরললেস ওই 9000 বা 10,000 বিসি পর্যন্ত মনে রাখতে পারো। 9000 থেকে মোটামুটি 9000 বিফোর ক্রাইস্ট বা 10,000 বিফোর ক্রাইস্ট পর্যন্ত কিন্তু পেলিওলিথিক যুগের সময়সীমা। ঠিক, পেলিওলিথিক যুগের আর কী মনে রাখতে হবে? যেটাকে আইসি এজ বলা হয়, বরফের যুগ আর কি, আইসি এজ বলা হয়। আচ্ছা, কোশ্চেন আসতে পারে যে পেলিওলিথিক যুগের নিদর্শন কোথায় কোথায় খুঁজে পাওয়া গেছে? পেলিওলিথিক যুগের নিদর্শন পাওয়া গেছে, লিখে রাখবে সুন্দর করে, খুব ইম্পর্ট্যান্ট। সোয়ান ভ্যালি, মোস্ট ইম্পর্ট্যান্ট। সোয়ান ভ্যালি যেটা কোথায় রয়েছে? পাকিস্তানে রয়েছে। পাকিস্তানের যে পাঞ্জাব রয়েছে সেখানে কিন্তু এই সোয়ান ভ্যালি রয়েছে, এবং এই সোয়ান ভ্যালিতে পেলিওলিথিক যে নিদর্শন সেটা কিন্তু পাওয়া গেছে। এই বিভিন্ন রকম যে যুগগুলো রয়েছে সেই যুগগুলোর নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে সেগুলো কিন্তু খুব সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তাইলে পেলিওলিথিকের কোথায় পাওয়া গেছে? সোয়ান ভ্যালিতে পাওয়া গেছে। বেলান উপত্যকাতে পাওয়া গেছে। বেলান উপত্যকাটা আবার কোথায়? বেলান উপত্যকাটা হচ্ছে উত্তরপ্রদেশে। এই বেলান উপত্যকার পার্টিকুলার কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে গুহা এবং পাথর, কেভস অ্যান্ড রক্স দ্বারা এটা বোঝা গেছে। ঠিক আছে, আর কোথায় পাওয়া গেছে? দিদুয়ানাতে পাওয়া গেছে। দিদুয়ানা বলে একটা জায়গা আছে, সেই দিদুয়ানাতে পাওয়া গেছে তোমার দিদুয়ানার হচ্ছে রাজস্থানের মধ্যে রয়েছে। সেখানে তোমার পেলিওলিথিক যুগের যে বিভিন্ন রকম যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু পাওয়া গেছে। পেহেলগাঁও নামটা সম্পর্কে সকলে নিশ্চয়ই এখন পরিচিত। পেহেলগাঁও অপারেশন সিন্দুর তোমরা সকলেই জানো। এই পেহেলগাঁও কোথায় রয়েছে বলো? আশা করি সবাই পারবে। কাশ্মীরে রয়েছে পেহেলগাঁও। এই কাশ্মীরে পেহেলগাঁও যেটা, এই পেহেলগাঁওয়ে পাওয়া গেছে তোমার কি পাওয়া গেছে? পেলিওলিথিক যে সিস্টেম রয়েছে, পেলিওলিথিক যুগের যে নিদর্শন, সেই পেলিওলিথিক যুগের নিদর্শন কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওয়ে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, আর কোথায় পাওয়া গেছে? মহারাষ্ট্রের পাটনে বলে একটা জায়গা আছে, সেই মহারাষ্ট্রের পাটনেতে পাওয়া গেছে তোমার এই পেলিওলিথিকের এই নিদর্শন আর কি। আচ্ছা, সাথে সাথে একটা জিনিস মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই পাটনে, মহারাষ্ট্রে অবস্থিত পাটনে বলে যে জায়গাটা রয়েছে, সেখানেই কিন্তু
প্রথমবার অস্ট্রিচ বা উট পাখি, অস্ট্রিচের নিদর্শন পাওয়া গেছে। অস্ট্রিচ বা উট পাখি, এই উট পাখির হাড়ের নিদর্শন পাওয়া গেছে প্রথমবার। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে পাটনে। এই পাটনে জায়গাটা কোথায়? পাটনে জায়গাটা মহারাষ্ট্র, ঠিক আছে? সব কিন্তু পেলিওলিথিক বলছি, বুঝতে পারছো সবাই? সব কিন্তু পেলিওলিথিকের ব্যাপার বলছি, এখানে কিন্তু মেসোলিথিক গুলাবে নাই, ঠিক? আচ্ছা, আর কি মনে রাখতে হবে? ভীমবেটকা মোস্ট ইম্পর্ট্যান্ট। ভীমবেটকাটা তো খুব পরীক্ষায় পড়ে থাকে। ভীমবেটকা মধ্যপ্রদেশে রয়েছে। ভীমবেটকা এই ভীমবেটকা কেভ পেন্টিং, এই ভীমবেটকা কেভ পেন্টিং কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। এখানে কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে? আর এটাই হচ্ছে, মনে রাখবে ভীমবেটকা সম্পর্কে একটা তথ্য খুব পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে এটাই হচ্ছে ইন্ডিয়াজ ওল্ডেস্ট পেন্টিং, ইন্ডিয়াজ ওল্ডেস্ট পেন্টিং, ইন্ডিয়াজ ওল্ডেস্ট পেন্টিং, ঠিক? এটা অবশ্যই রক কাটিং, ঠিক? আচ্ছা, ওকে। মডার্ন ম্যান যদি বলা হয় যে আধুনিক মানুষ কোথায় পাওয়া গেছে, মানে কোন যুগে পাওয়া গেছে, সেটা হচ্ছে পেলিওলিথিক, একটু আগে বললাম। হান্টার অ্যান্ড গ্যাদারিং অর্থাৎ কি? অর্থাৎ হান্টার মানে কি? শিকার, গ্যাদারিং মানে কি? ফুড গ্যাদারিং মানে কি? মানে শস্য যে জোগাড় করা, মানে ফলমূলের ব্যাপারটা আর কি, শিকার কার্য। এই শিকারটা শুরু হয়েছে কোথায়? শিকারটাও শুরু হয়েছে তোমার এই পেলিওলিথিক এজেই কিন্তু, ঠিক? পেলিওলিথিক এজেই কিন্তু আমরা হান্টিং এবং ফুড গ্যাদারিং যেটা, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। মনে থাকবে? বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? রেসপন্স করো। ওকে, ক্লিয়ার। লিখছো, সব পয়েন্টগুলো লিখবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হতে চলেছে যদি তোমরা পড়াশোনা করো। তোমরা যেটা হয় আমাদের নর্মালি, ভ্যাকেন্সি নেই, ইলেকশন সামনে, রিক্রুটমেন্ট হচ্ছে না, পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না, কোশ্চেন উল্টো পাল্টা আসছে, কোনো মাথা ব্যথা করো না, এগুলো জিনিস নিয়ে ভাবো না। তুমি যদি ভালো করে পড়ো, তুমি সফল হবে এবং তুমি চাকরি পাবে, এটা গ্যারান্টি, কোনো করার নেই। তুমি যদি ভালো করে না পড়ো, তুমি চাকরি পাবে না, বাস্তব তাই। 3-4 মাস হাতে সময় আছে, 3-4 মাস পর বিভিন্ন রকম এক্সাম রয়েছে। এমনভাবে প্রিপারেশন নাও, 3-4 মাস পরে যাই এক্সাম হোক না কেন তুমি সিলেকশন নেবে। এই চিন্তা ভাবনাটা রেখে পরে পড়াশোনা করো, একদম নেগেটিভ হবে না, ঠিক? আচ্ছা, তাহলে এরপরে দেখো হান্টিং এখানে রয়েছে। আচ্ছা, তাহলে এই তোমার পেলিওলিথিক সম্পর্কে এগুলো জানলে অনেক বেটার, মানে মোর দেন সাফিসিয়েন্ট, ঠিক আছে? আরামসে, কোনো অসুবিধা নেই। এরপর আমরা জানবো মেসোলিথিক। মেসোলিথিক যখন এখানে রয়েছে মেসোলিথিক, এই যে মেসোলিথিক রয়েছে, মেসোলিথিকটা সম্পর্কে আমরা একটু জানি তাহলে। তাহলে দেখো, মেসোলিথিকটা সম্পর্কে জানার আগে আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে এই মেসোলিথিকটা হচ্ছে, তুমি এটাকে মাইক্রোলিথ তুমি বলতে পারো, এটাকে তুমি মাইক্রোলিথ বলতে পারো। এই লিথ মানে হচ্ছে পাথর, পাথরের মানে টুল আর কি, ফ্লেক বলা হয়তো এগুলোকে, সুচালো পাথর। এই মাইক্রোলিথ মানে ছোট ছোট পাথর, অর্থাৎ পাথরগুলোকে মেজে পরে ঘষাঘষি করে পরে সেটাকে অস্ত্রের আকারে বানানো হতো। অর্থাৎ মাইক্রোলিথ অর্থাৎ পাথরগুলোকে অস্ত্রের আকারে বানাতো এবং সেটা দিয়ে পশু শিকার করত। তাহলে মাইক্রোলিথ কিন্তু আমরা পেয়েছি মেসোলিথিক যুগে। মাইক্রোলিথ, এই মেসোলিথিকের সময়কালটা যদি বলো তো মোটামুটি 9000 থেকে তুমি ধরে রাখতে পারো ওই 3,500-4,000 বিসি পর্যন্ত। 3,500-4,000 বিসি। বিসি মানে বিফোর ক্রাইস্ট, বাংলায় বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, যিশু খ্রিস্টের জন্মের আগে, বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ। তো পরীক্ষায় কেমন আসে? পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ডাইরেক্ট আসবে যে মেসোলিথিক যুগের নিদর্শন কোথায় কোথায় তুমি খুঁজে পাও, এই জায়গা থেকেই কোশ্চেন কিন্তু এসে থাকে, ঠিক? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে মেসোলিথিক সম্পর্কে আমরা কি জানলাম? প্রথম জানলাম যে মাইক্রোলিথ অর্থাৎ কি? অর্থাৎ পাথরের যে অস্ত্র বানানো কিন্তু সেখান থেকে কিন্তু শুরু হয় আর কি। আচ্ছা, আর কি জানলাম? তার একটা সময়সীমা আমরা মোটামুটি একটা জানলাম। আর কি দেখি নিদর্শনগুলো? প্রথমে আছে ভীমবেটকা কোথায়? একটু আগে বললাম মধ্যপ্রদেশে রয়েছে, কারণ পেলিওলিথিক যুগও আমরা ভীমবেটকা পেয়েছি। ফেমাস ফর কেভ পেন্টিং, এই কেভ পেন্টিংয়ের জন্য এটা ফেমাস এবং এটা হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো পেন্টিং। ওকে, নেক্সট কি রয়েছে? স্পেশাল ফর হান্টিং পেন্ট, অর্থাৎ অর্থাৎ যে পশু শিকার করার যে ছবি সেইগুলো সুন্দরভাবে কিন্তু আঁকা রয়েছে এই ভীমবেটকাতে।
যদি বলা হয় যে ভীমবেটকা কেপ পেন এটা স্পেশাল কী জন্য, সেটা হচ্ছে হান্টিং পেন্টের জন্য এটা বিখ্যাত। বুঝতে পেরেছো? তাহলে হান্টিং পেন্টের জন্য এটা কিন্তু খুব বিখ্যাত আর কি। ঠিক আছে, তাহলে মেসোলিথ হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই তোমার মেসোলিথিক যুগে কিন্তু একটা জিনিস শুরু হয়েছিল, লিখে রাখো, ওরা হয়তো ভুলে যাব। সেটা হচ্ছে যে ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যালস। মানে কি? মানে হচ্ছে ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যালস, অর্থাৎ 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 যে অ্যানিম্যাল রয়েছে তাদেরকে তাদেরকে পোষ মানিয়েছিল, এই ডোমেস্টিকেশনকে গৃহপালিত করেছিল। কোথার থেকে? এই মেসোলিথিক যুগেই কিন্তু সেটা আমরা দেখতে পাই। ঠিক, এর ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলো, নেক্সট কি রয়েছে? নেক্সট আমরা দেখবো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অলসো ফেমাস ফর রক আর্ট। একটু আগে আমি বললাম এটা অলরেডি। নেক্সট রয়েছে নিওলিথ সাইটস। এটাকে আবার নিওলিথ রিভলিউশন অনেক সময় বলা হয়, যে নিওলিথ রিভলিউশন বলা বলা হয় এটাকে। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলেছিল পুরো নামটা আমি ভুলে যাচ্ছি, কি চাইল্ড ছিল সেই ব্যক্তিটা কিন্তু বলেছিল রিভলিউশন করেছিল। ঠিক আছে, যাই হোক, আমরা পেয়ে যেতে পারি, না পেয়ে গেলে তখন হয়তো মনে করলে আমি বলে দেওয়া যাবে। ঠিক আছে, চলো, নিওলিথিক সাইট। তাহলে নিওলিথ সম্পর্কে আমাদেরকে কী কী জানতে হবে? প্রথম কথা হচ্ছে যে এখানে এগ্রিকালচার শুরু হয়। এগ্রিকালচার এখানে কিন্তু শুরু হয়, এগ্রিকালচার কিন্তু শুরু হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগ্রিকালচার শুরু কিন্তু এখানে হয়েছে, কারণ এখানেই আমরা মেহেরগড় পাবো। এই যে মেহেরগড়, আর্লিয়েস্ট এভিডেন্স অফ কাল্টিভেশন অফ হুইট অ্যান্ড বার্লি আর ফাউন্ড। তাহলে এই নিওলিথিক যুগে কিন্তু আমরা কি কি পাচ্ছি? এগ্রিকালচারটা পাচ্ছি। প্রথমবার আমরা এগ্রিকালচার দেখতে পাচ্ছি নিওলিথিক যুগে। ঠিক কথা। আচ্ছা, এখানেই আমরা কি পাবো? চাকার ব্যবহার পাবো, পটারি। চাকার ব্যবহার কিন্তু এখানে আমরা পেয়ে যাবো, এখানে আমরা চাকার ব্যবহার পেয়ে যাবো। খুব ইম্পর্টেন্ট, চাকার ব্যবহার, এগুলো বাংলায় লিখে রাখবে। ঠিক, তাহলে চাকার ব্যবহার তুমি নিওলিথিক সাইটে পেয়ে যাচ্ছ, নিওলিথে। আচ্ছা, নেক্সট দেখো, এক একটা পয়েন্ট দেখো। বুরজাহোম, মোস্ট ইম্পর্টেন্ট। বুরজাহোম কোথায় রয়েছে? কাশ্মীরে রয়েছে। কী জন্য এটা বিখ্যাত? এটা হচ্ছে স্পেশাল বুরিয়াল, অর্থাৎ স্পেশালভাবে একটা বুরিয়াল। মানে কি? বুরিয়াল মানে কবরস্থান। একটা বৈচিত্র্যময় একটা স্পেশাল ক্যাটাগরি একটা বুরিয়াল সিস্টেম ছিল। সেখানে কি ছিল? বুরিয়াল অফ ম্যান অ্যান্ড ডগ, মানুষ এবং কুকুর একসাথে সেটা কিন্তু বুরিয়াল করা হতো বা কবর দেওয়া হতো। তার মানে আমরা বলতে পারি যে মানুষের কুকুরকে খুব মানে যেটা ডোমেস্টিকেশন একটু আগে দেখেছি আমরা, পোষ মানাতে আর কি। ঠিক আছে, পিট ডুয়েলিং সিস্টেম। পিট ডুয়েলিং কোন জিনিসটা? পিট ডুয়েলিং যে জায়গা তো কাশ্মীর বলেছে। কাশ্মীর মানে কি? সেখানে খুব বরফ রয়েছে, সেখানে খুব বরফ থাকবে। তো এই পিট ডুয়েলিং মানে বরফের নিচে বাড়ি বানাতো, ঘর বানাতো, সেগুলোকে বলা হয় পিট ডুয়েলিং। আচ্ছা, পিট ডুয়েলিং সিস্টেম। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে পিট ডুয়েলিং সিস্টেম কোথায় পাওয়া গেছে? বুরজাহোম। মানুষ এবং কুকুরকে একসাথে কবর দেওয়া হতো কোথায়? বুরজাহোম। বুরজাহোমটা কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল নিওলিথিক সাইটের মধ্যে বুরজাহোম সম্পর্কে। আবার বলছি, বেসিক কোশ্চেন, এগ্রিকালচার, চাষবাস, কাল্টিভেশন কখন প্রথম শুরু হয়? নিওলিথিক যুগে। চাকার ব্যবহার কবে প্রথম শুরু হয়? নিওলিথিক যুগে। ঠিক, মানুষের সাথে কুকুরকে কবর দেওয়া হতো কোথায় পাওয়া গেছে? বুরজাহোম। বুরজাহোম কোথায়? কাশ্মীর। বুরজাহোমে কোন মানে কি বলবো, কোন যুগের নিদর্শন পাওয়া গেছে? নিওলিথিক। ঠিক, আচ্ছা, পিট ডুয়েলিং নিওলিথিক। ওকে, নেক্সট হচ্ছে মেহেরগড় আর্লিয়েস্ট এভিডেন্স অফ কাল্টিভেশন অফ হুইট অ্যান্ড বার্লি। মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে এখানে প্রথম কৃষিকাজের যে কাল্টিভেশন, সেই কৃষিকাজটা পাওয়া গেছে কোথায়? সেটা হচ্ছে মেহেরগড়। কোথায় আছে? পাকিস্তানে রয়েছে। এটা হচ্ছে ওল্ডেস্ট নিওলিথিক সাইট, মানে সবচেয়ে পুরনো কেন্দ্র এটা হচ্ছে। কোনটা? হচ্ছে মেহেরগড়। ঠিক, তারপর কল্ডি হাওয়া সম্পর্কে খুব ভালো করে মনে রাখবে যে এটা হচ্ছে এমন একটা সাইট যেখানে নিওলিথিক ফিচার্স ফ্রম নিওলিথিক টু আয়রন এজ এখানে রয়েছে। অর্থাৎ নব্য প্রস্তর যুগ থেকে লৌহ যুগের পর্যন্ত নিদর্শন কোথায় পাওয়া গেছে? কল্ডি হাওয়া। এই কল্ডি হাওয়াটা রয়েছে উত্তরপ্রদেশ, ইউপি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি রয়েছে? আর কোন পয়েন্টটা মনে রাখতে হবে? সেটা হচ্ছে আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন। যদি বলা হয় ধান চাষের শুরুটা কোথায় পাওয়া গেছে? তখন হচ্ছে কল্ডি হাওয়াতে পাওয়া গেছে। ঠিক আছে, নিওলিথিক যুগে কিন্তু। ঠিক,
নেক্সট আমাদেরকে দেখো আমরা কি করি, আমরা পড়তে পড়তে কখনো কখনো এই চ্যাপ্টারগুলোকে আমরা বাদ দিয়ে পড়ি, আমরা ডাইরেক্ট হরপ্পা থেকে শুরু করি কিন্তু না, আমরা এই জন্যই চাকরি পাই না, কারণ চাকরি পেতে গেলে যেটা পড়া দরকার সেটা আমরা পড়ি না, সেই জন্য আমরা চাকরি পাই না, আমরা হরপ্পা থেকে শুরু করি। কিন্তু হরপ্পার আগেও একটা বড় গল্প রয়েছে, ঠিক আছে, কয়েকটা লাইন মনে রাখলেই সেখান থেকে কোয়েশ্চেন আরামসে সলভ হয়ে যায়, কিন্তু সেটাকে আমরা পড়ি না, ঠিক বিভিন্ন বইয়ে সে স্কিপ করা থাকে, বিভিন্ন জায়গায় এটাকে শুরু থেকে শুরু করা হয় না, হরপ্পা থেকে ডাইরেক্ট শুরু করা হয়। আরে বাবা হরপ্পা আসছে কোথা থেকে, হরপ্পাতে সিভিলাইজেশন শব্দটা ব্যবহার করেছে, সিভিলাইজেশনটা কী জিনিস সেটা তাকে জানতে হবে। চলো তাহলে তার আগে এগুলো হচ্ছে কিন্তু হরপ্পার আগে, হ্যাঁ বলছে বোথ ফিচার্স অফ পেলিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই তিনটা যুগেরই নিদর্শন কোথায় পাওয়া গেছে, খুব ইম্পর্ট্যান্ট। এতক্ষণ পর্যন্ত কি জানলে, যে পেলিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোন কোন জায়গায় পাওয়া গেছে, খাতায় লিখে নিলে। মেসোলিথিক মধ্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে, পড়ে নিয়েছো, মুখস্থ করে নিয়েছো। নব্যপ্রস্তর যুগেরও লিখে নিয়েছো। কিন্তু এই তিনটা যুগের একসাথে নিদর্শন কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে বেলান ভ্যালি এবং নর্মদা ভ্যালি। এই দুটো মনে রাখবে, বেলান উপত্যকা এবং এই নর্মদা উপত্যকা, এই দুটো উপত্যকাতে এই তিনটা যুগের এই নিদর্শন পাওয়া গেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন আমরা একটু আগেই দেখলাম, খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কল্ডিহাও বলে একটা জায়গা আছে, যেখানে নব্যপ্রস্তর যুগে লৌহযুগ পর্যন্ত নিদর্শন রয়েছে। একই রকমভাবে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর, এই তিনটা যুগের নিদর্শন রয়েছে বেলান এবং নর্মদা উপত্যকা। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। কিন্তু তার আগে একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে চেলকোলিথিক এজ। চেলকোলিথিকটা কি জিনিস, চলো দেখা যাক। তাহলে চেলকোলিথিকটা ভালো করে বোঝা যাক। চেলকোলিথ, এই লিথ কথার অর্থ হচ্ছে স্টোন বা পাথর, আর চেলকো কথার অর্থ হচ্ছে কপার। কোশ্চেন আসতে পারে যে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল, সেটা হচ্ছে কপারের। ওকে, হ্যাঁ, তাহলে চেলকোলিথ অর্থাৎ তাম্র প্রস্তর যুগ, অর্থাৎ তামার সাথে পাথরকে মিশিয়েছিল। ফার্স্ট মেটাল যদি বলা হয় তখন হয়ে যাবে কপার। ফার্স্ট মেটাল লিখে রাখবে, ফার্স্ট মেটাল, প্রথম ধাতুর ব্যবহার, সেটা কোন ধাতু, সেটা হচ্ছে কপার। কপার মাইন্স কোথার থেকে, মানে কপার মাইন্স কোথার থেকে সে সময় আনা হতো, কপার মাইন্স ছিল কোথায়, সেটা হচ্ছে রাজস্থানের খেতরি, মনে রাখবে খেতরিতে ছিল, খেতরি, রাজস্থানের খেতরি। আচ্ছা, আর কোথায় ছিল, আচ্ছা যাই হোক, চেলকোলিথ সম্পর্কে তাহলে তাম্রপ্রস্তর যুগ। এবং এটা কি, এটা হচ্ছে প্রোটো হিস্ট্রির পার্ট। প্রোটো হিস্ট্রি মানে কি, সেখানে আমরা স্ক্রিপ্ট পেয়েছি কিন্তু পাঠোদ্ধার করতে আমরা পারিনি, এটাই তো প্রোটো হিস্ট্রি। প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রির মধ্যে ফারাক এটাই, কোনো জায়গায় আমরা পাঠোদ্ধার করতে পেরেছি, কোনো জায়গায় আমরা পাঠোদ্ধার করতে পারিনি, ঠিক। আচ্ছা, এরপরে কোশ্চেন আসতে পারে যে চেলকোলিথিক যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে। বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে, বিশেষ করে হরপ্পা সভ্যতা বলে সবগুলোতেই আমরা পেয়েছি, সেই জন্য আমি ওটা সম্পর্কে আর বিস্তারিত যাচ্ছি না। আচ্ছা, এই চেলকোলিথিক যুগে কবর দেওয়ার একটা প্র্যাকটিস ছিল, যেটার নাম ছিল আর্ন, URN, আর্ন। এটা ছিল কি, এটা ছিল বুরিয়াল সিস্টেম বা বুরিয়াল প্র্যাকটিস ডিউরিং চেলকোলিথিক এরা। চেলকোলিথিক যুগের সময়ে এই বুরিয়াল প্র্যাকটিসটার নাম ছিল আর্ন, URN বা উন, ঠিক আছে। আচ্ছা, এই চেলকোলিথিক যুগের মানুষেরা কিন্তু ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো না, ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো না, ঠিক। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে চেলকোলিথিক আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে চলে এলাম। দেখো, প্রথমবার আমরা দেখছি সেটা হচ্ছে সিভিলাইজেশন শব্দটা ব্যবহার করা হচ্ছে। সিভিলাইজেশন শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রথমবার। তোমরা ধ্যান রাখবে যে আগে কিন্তু আমরা এই সিভিলাইজেশন শব্দটা কিন্তু আমরা ব্যবহার করিনি, এই হরপ্পাতে এসে পরে আমরা কিন্তু মানে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে আমরা প্রথমবার সেটা হচ্ছে সিভিলাইজেশন শব্দটা ব্যবহার করছি, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, চলো নেক্সট, তাহলে আমরা ভালো করে ব্যাপারটাকে এগুলোকে আমাদের বোঝা যাক। তাহলে হরপ্পা সভ্যতা সম্পর্কে অনলাইনার তো এখনই বললে তো কয়েকটা বললেই শেষ হয়ে যাবে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে ব্যাপারগুলো, কারণ এখন সময় আছে বোঝার।
তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না রাখো, একটা জিনিস সম্পর্কে একটু ভালোভাবে যদি না জানো, তোমার বেশি দিন সেটা কিন্তু মনে থাকবে না। তাহলে মনে রাখার জন্য তোমার কিন্তু একটু ডিটেলে কিন্তু পড়তেই হবে, ঠিক? যারা বারবার জয়েন করছে, লেফট হচ্ছে না, তারা জয়েন করো না, ঠিক আছে? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমার চাই যদি পড়বে, সিরিয়াস ক্যান্ডিডেট যদি থাকো তো পড়বে, যদি সিরিয়াস ক্যান্ডিডেট না থাকো তো বেরিয়ে যাবে। পড়ানোটা আমার কিন্তু বাধ্যতামূলক নয়, ফান্ডামেন্টাল রাইটস নয় যে আমাকে পড়াতেই হবে। সংবিধান আমাকে ফান্ডামেন্টাল রাইটসের আওতায় আমাকে রাখেনি যে তোমাকে এটা পড়াতে হবে, মানে তোমার এগেনস্টে কেস হবে। যদি মনে হয় ক্লাসে যে জয়েন করবে, সিরিয়াসলি পড়বে, ঠিক আছে? তুমি যেমন বারবার লেফট হবে, তোমরা অনেকেই লেফট হবে, আমি যদি লেফট হই কেমন লাগবে? 5 মিনিট থেকে 5 মিনিট আমি ব্রেক নিলাম, আবার 10 মিনিট পড়ানো, আবার 5 মিনিট, কেমন লাগবে? ঠিক আছে? পড়লে সিরিয়াস পড়বে, না পড়লে ছেড়ে দাও। ছেড়ে দাও বলতে তুমি কী করবে সেটা আমি দায়িত্ব নিতে পারবো না, আমার কাছে ছেড়ে দাও। তো অন্য কোথাও তুমি পড়তে পারো, কিন্তু আমার কাছে ছেড়ে দাও। পড়লে জয়েন থাকো, না হলে বেরিয়ে যাও, একদম বেরিয়ে যাও। আর জয়েন হতে পারো, কোনোদিনই জয়েন হতো, গ্রুপ থেকেই বেরিয়ে যাও, নো প্রবলেম। আচ্ছা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে যে পয়েন্টগুলো সেগুলো একটু মনে রাখবে, ঠিক? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তাহলে সিভিলাইজেশন। সিভিলাইজেশন শব্দটাকে কীভাবে ব্যাখ্যা করা যায়? প্রথমবার তো এখানে সিভিলাইজেশনটা আমরা পাচ্ছি, আমরা হরপ্পা সভ্যতা পড়লে আমরা বুঝতে পারি যে এখানে টাউন প্ল্যানিংয়ের গল্প রয়েছে, ঠিক আছে? ড্রেনেজ সিস্টেম রয়েছে, তোমার শস্যাগার রয়েছে, স্নানাগার রয়েছে, সিটাডেলের ব্যাপার রয়েছে সেখানে। বিভিন্ন কারণের জন্য আমরা সেটাকে সভ্যতা বলা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা, সেটা হচ্ছে আরবান, অর্থাৎ শহর কেন্দ্রিক। শহর কেন্দ্রিক ছিল, শহর পরিকল্পনা যেমন হয় সেই পরিকল্পনা মাফিক এই সভ্যতাটা ছিল, মানে এই যুগটা ছিল। সেডেন্টারি, সেডেন্টারি মানে কি? সেডেন্টারি মানে হচ্ছে একটা পার্মানেন্টলি যেখানে কেউ যদি বসে থাকে, সেটা হচ্ছে, ওকে? আচ্ছা, এটা গেল সিভিলাইজেশন কথা। নিওলিথটা কেমন ছিল? সেডেন্টারি ছিল, কিন্তু রুরাল ছিল, গ্রাম্য ছিল। কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা কি? সেডেন্টারি তো ছিলই, আরবান ছিল। তাহলে নিওলিথিকের সাথে আইবিসির ফারাকটা দেবো। নিওলিথিক যুগ, নব্যপ্রস্তর যুগ ছিল গ্রাম্য, কিন্তু হরপ্পা সভ্যতা ছিল শহর, ঠিক আছে? সেই জন্য এটাকে কিন্তু আমরা কিসে আসবো? আমরা কিন্তু সেটাকে আমরা সভ্যতার দরজা দেবো, এটাকে আমরা সভ্যতার দরজা দেবো, ঠিক? ডিউরিং এক্সকাভেশন এট হরপ্পা, দ্য আর্কিওলজিক্যাল হেড ওয়াজ জন মার্শাল। আচ্ছা, এই জায়গাগুলো পরে আসছে, আগে কয়েকটা জিনিস বলার আছে, সেই জিনিসটা আগে বলে নিই, ঠিক আছে? কী কী জিনিস বলার আছে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার কিছু কিছু বেসিক জিনিস। সেটা হচ্ছে, এটা যদি আমি আইভিসি ধরি, আইভিসি হরপ্পা যে সভ্যতাটা রয়েছে সে টোটালটা যদি আমরা দেখি, তাহলে আমরা টোটালটা দেখব যে অনেকটা প্রায় চতুর্ভুজের মতো অনেকটা দেখতে। চারদিকে আমরা যদি দেখি পুরো এরিয়াটা, তাহলে আমরা চতুর্ভুজের মতো এরকম একটা পাবো, এরকম একটা এরিয়া পাবো, এরকম পাবো অনেকটা এরিয়া, ঠিক আছে? অনেকটা চতুর্ভুজের মতো আমরা পাবো। তো এই চার কোনায় লাস্ট যে জায়গাগুলো রয়েছে, লাস্ট পয়েন্ট, সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য নর্দার্ন মোস্ট সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বা হরপ্পা সভ্যতার সবচেয়ে উত্তরতম স্থান নিদর্শন কেন্দ্র কোনটি, বা পশ্চিমতম বা পূর্বতম বা দক্ষিণতম আসতে পারে। তাহলে এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীকে কেন্দ্র করে সভ্যতাটা গঠন হয়েছিল, সেজন্য এটাকে আমরা সিন্ধু সভ্যতা বলছি। এই সিন্ধু সভ্যতার সবচেয়ে উপরে নর্দার্ন মোস্ট যে সাইট ছিল, সেটার নাম ছিল মান্ডা, সেটার নাম ছিল মান্ডা। এই মান্ডাটা কোথায় অবস্থিত? আসতে পারে যে মান্ডা কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। তো কোশ্চেন আসতে পারে এই মান্ডাটা, নদী এগ্রিকালচার বেসড ছিল, সিভিলাইজেশনটা এগ্রিকালচার বেসড, তাহলে এগ্রিকালচার মানে নিশ্চয়ই রিভার থাকবে। তাহলে নদীর তীরেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে নদীর তীরেই কেন্দ্রগুলো তৈরি হয়েছিল। তো নিশ্চয়ই মান্ডা যে কেন্দ্রটা রয়েছে, নিশ্চয়ই সেটাও কোনো না কোনো নদীর তীরেই হয়েছে। কোন নদীর তীরে হয়েছে? সেটা হচ্ছে চেনাব রিভার, চেনাব নদীর তীরে হয়েছে। তাহলে চেনাব নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতার উত্তরতম নিদর্শন কেন্দ্র, যেটা নাম হচ্ছে মান্ডা, যেটা কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, সবচেয়ে পূর্বতম কোনটা রয়েছে? উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশের পশ্চিমাংশে রয়েছে, যেটার নাম হচ্ছে আলমগীরপুর। এই আলমগীরপুর কোয়েশ্চেন আসতে পারে যে যে ওয়েস্টার্ন মোস্ট সাইট অফ আইভিসি,
বা হরপ্পা সভ্যতার পশ্চিমতম কেন্দ্রটার পশ্চিম নয় পূর্ব হচ্ছে পূর্বতম কেন্দ্রটার কী নাম? তখন হবে আলমগীরপুর, যেটা রয়েছে উত্তরপ্রদেশে। কোন নদীর তীরে আছে? সেটা হচ্ছে হিন্ডন নদীর তীরে আছে, হিন্ডন রিভার। কোন নদীর তীরে? হিন্ডন রিভারের তীরে কিন্তু রয়েছে তোমার আলমগীরপুর। আচ্ছা, কোয়েশ্চেন আসতে পারে যে ওয়েস্টার্ন মোস্ট সাইট, ওয়েস্টার্ন মোস্ট সাইট যদি বলা হয় তখন হবে সুতকা জেন্ডোর। সুতকা জেন্ডোর, সুতকা জেন্ডোর কোথায় রয়েছে? এটা তুমি পাকিস্তানে রয়েছে। কোন নদীর তীরে রয়েছে? দস্ত রিভার, DAST, দস্ত রিভারের নদীর তীরে রয়েছে। আচ্ছা, যদি বলে সাউদার্ন মোস্ট তখন কি হবে? তখন হবে দাইমাবাদ। দাইমাবাদ কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। কোয়েশ্চেন আসতে পারে কোন নদীর তীরে? হয়ে যাবে গোদাবরী নদী, গোদাবরী নদী। এরকম প্রচুর কেন্দ্র রয়েছে হরপ্পা সভ্যতায়, যে কেন্দ্রগুলো কিন্তু কিছু কিছু কেন্দ্র যেগুলো গুরুত্ব, এবং সেই কেন্দ্রগুলো থেকে কিছু কিছু তথ্য কিন্তু মনে রাখতে হবে, তাহলেই কিন্তু হরপ্পা সভ্যতার থেকে সমস্ত কোশ্চেন বেরিয়ে যাবে আপনার। তোমাদেরকে MCQর যে নোটসটা দিয়েছি, সেই নোটসটা এই ক্লাসটা হওয়ার পরে তোমরা প্র্যাকটিস করবে নিজেরা, আমি অ্যান্সার কি দিয়ে দেবো গ্রুপে, ঠিক? আচ্ছা, আর হরপ্পা সভ্যতা সম্পর্কে বেসিক জিনিস কী মনে রাখতে হবে এটা ছাড়া? ডাইরেক্ট নিদর্শনে চলে আসছি। তাহলে আমাদের আরও কিছু কিছু জিনিস আছে, যেমন কোয়েশ্চেন আসতে পারে যে হরপ্পার আবিষ্কার কে করেছে? হরপ্পার আবিষ্কার কে করেছে? হরপ্পার আবিষ্কার যদি বলা হয় যে আবিষ্কার কে করেছে, যদি বলা হয় আবিষ্কার অর্থাৎ ডিসকভার কে করেছে, তখন হবে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কবে করেছে? 1921 সালে, 1921 সালে। কিন্তু যদি বলা হয় যে নাম কে দিয়েছে, নেমড বাই, কে নামকরণ দিয়েছে, তখন হয়ে যাবে কে? কেউ বলতে পারবে? আমি আগে বলেছি ক্লাসে, সেটা হচ্ছে জন মার্শাল। এই যে জন মার্শাল, এই জন মার্শালই দিয়েছে প্রথম নামকরণ দিয়েছে, ঠিক আছে? এবং হরপ্পা নামকরণের পিছনে কারণটা কি? হরপ্পা সভ্যতাকে হরপ্পা নামকরণ করার কারণটা কি? কারণটা হচ্ছে হরপ্পার মধ্যে যতগুলো কেন্দ্র পাওয়া গেছিল তার মধ্যে সবচেয়ে পুরাতনতম কেন্দ্র হচ্ছে হরপ্পা। আমি কি বুঝাতে পেরেছি? সবচেয়ে পুরনোতম কেন্দ্র হচ্ছে হরপ্পা, ঠিক? সেই জন্য এটাকে হরপ্পা সভ্যতা বলা হয়, ঠিক আছে? জায়গাটা ক্লিয়ার? এই হরপ্পা সভ্যতার সময়কালটা কত ধরা হয়? হরপ্পা সভ্যতার সময়কালটা মোটামুটি 2500 থেকে 1750 BC পর্যন্ত ধরা হয়। কিসের হিসেব অনুসারে? কার্বনের একটা রূপ আছে, কার্বন 14 ডেটিং। কার্বন 14 ডেটিং এর অনুসারে সেটা হচ্ছে এই 2500 থেকে 1750 পর্যন্তের সময়কালটাকে ধরা হয়, ঠিক? ওকে, আশা করি জায়গাটা ক্লিয়ার। তাহলে এগুলো হচ্ছে ব্যাপার, ঠিক আছে? চলো তাহলে আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে এরপর এক একটা কেন্দ্র সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানি, যেগুলো পরীক্ষায় এসে থাকতে পারে বা এসেছে প্রিভিয়াস কোয়েশ্চেনে। প্রথমেই আমরা দেখব হরপ্পা, ওল্ডেস্ট সাইট অফ ইন্ডিয়াস বিলি সিভিলাইজেশন। তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সবচেয়ে পুরাতনতম যে কেন্দ্র, সেটার নাম হচ্ছে হরপ্পা। এবং হরপ্পাকে সিন্ধু সভ্যতা বলার কারণ হচ্ছে সিন্ধু নদীকে কেন্দ্র করে গঠিত হয়েছিল, সেই জন্য সিন্ধু সভ্যতা বলা হয়। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কেন বলা হয়? কারণ সিন্ধু নদীকে ইন্ডাস রিভার বলা হয়। ওকে, ঠিক আছে। প্রথমে আমরা আসছি হরপ্পা। আচ্ছা, আরও কিছু কিছু ছিল, বলে দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা এখনই বলে দিই। চলো, আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো বলেই দিই, ভুলে যাওয়া হবে, ঠিক আছে? লিখে নাও। এই লিখছো তো? হ্যালো, শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার রয়েছে? আচ্ছা, বলছি সাউন্ডটা, এই ফ্যানের সাউন্ডে কি খুব প্রবলেম হচ্ছে? ওকে ওকে, তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে, সুন্দর করে রেকর্ডিং পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যদি কেউ কোনো কারণবশত কোনো জায়গায় বুঝতে না, অবশ্যই কোশ্চেন করবে, তারপর যদি না বুঝতে পারো রেকর্ডিংটা বারবার দেখবে। পিডিএফটাও পেয়ে যাচ্ছ, এই যেটা লিখছি প্রেজেন্টেশন করছি সেটাও পেয়ে যাবে, সেভ করে দেবো, পিডিএফ আকারে পেয়ে যাবে। আর তোমরা তো প্রিভিয়াস ক্লাস তো করেছো, জানো। আচ্ছা, আর কি মনে রাখতে হবে? যে এই হরপ্পা সভ্যতায়, এই হরপ্পা সভ্যতার যুগে লায়ন সম্পর্কে তাদের পরিচিত ছিল না, সিংহ সম্পর্কে তাদের ধারণা ছিল না। লায়ন ওয়াজ নট নোন, এটা অপরিচিত ছিল, সিংহ তাদের কাছে অপরিচিত ছিল। আচ্ছা, এগ্রিকালচার যদি আমরা দেখি, এগ্রিকালচারের ব্যাপারটা, এগ্রিকালচারে যদি আমরা দেখি তাহলে কী কী পাবো? হুইট পাবো, মানে গম, বার্লি পাবো, কটন পাবো, আমরা এগুলো কিন্তু আমরা
পাবো, ঠিক আছে। হুইট, বার্লি, কটন এগুলো কিন্তু আমরা এগ্রিকালচারে পেয়ে যাবো। আচ্ছা, এনিমেলের গল্পে যদি যাই যে কোন কোন পশু পরিচিতি ছিল, মনে রাখবে শিপ ছিল, শিপ, এগুলো লিখবে। কোশ্চেন আসবে যে হরপ্পা সভ্যতার কাছে কোন প্রাণীটি অপরিচিত ছিল, আসতে পারে তখন, বা পরিচিত ছিল না, বা পরিচিত ছিল। কোশ্চেন বিভিন্ন রকমভাবে দিতে পারে। পরিচিত যেগুলো সম্পর্কে ছিল সেটা হচ্ছে শিপ, গোট, বাফেলো, পিগ, পিগ মানে শুকর, পিগ, বুল, সবাই তো জানো বুল মানে কি, অক্সেন, এগুলো কিন্তু পালন করা হতো, পশু পালন করা হতো এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখো, আমরা একটা জিনিস দেখেছি যে তোমার কি যেন হাম্পলেস বুলের গল্প আমরা পেয়েছি, হাম্পলেস বুলের গল্প পেয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা কাউয়ের গল্প পাইনি। তার মাথায় রাখবে হর্স এবং কাউ, এগুলো কিন্তু আমরা পাইনি, ঠিক আছে। কিন্তু হর্সের পাইনি, কিন্তু আবার একটা কেন্দ্র আছে, কেবলমাত্র একটাই কেন্দ্র আছে যেখানে আবার ঘোড়ার হাড় পাওয়া গেছে। সেটা কোথায়? সেটা আছে সুরকোটোডা। এই সুরকোটোডা বলে একটা জায়গা আছে, সুরকোটোডা। এই সুরকোটোডাতে আমরা কি পেয়েছি? বোন অফ হর্স, বোন অফ হর্স, অর্থাৎ ঘোড়ার হাড়ের নিদর্শন আমরা সুরকোটোডাতে পেয়েছি। মোস্ট ইম্পর্ট্যান্ট, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? ওকে, গুড, ঠিক আছে। তাহলে আমরা কি কি জানলাম? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে একটা বেসিক আমরা জানলাম। ডিউরিং এক্সকাভেশন হরপ্পার এক্সকাভেশনের সময় আর্কিওলজিক্যাল হেড কে ছিল? জন মার্শাল। আচ্ছা, এটা একটু বলে রাখি, যদি বলা হয় যে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলে, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি লিখে রাখো। ফাদার অফ প্রত্নতত্ত্ববিদের জনক কাকে বলা হয় বাংলায়? ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, আর্কিওলজি, আর সি এই এলজি ওয়াই, আর্কিওলজি, তখন হবে আলেকজান্ডার কানিংহাম, আলেকজান্ডার কানিংহাম, একে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। এ ছিল প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চেয়ারম্যান, আলেকজান্ডার কানিংহাম, ঠিক। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এক একটা কেন্দ্র সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক। ওকে, চলো। তো রিয়াকশন দিও না ভাই দিব্যেন্দু, তো রিয়াকশন দিয়ে দিচ্ছ। চলো তাহলে দেখা যাক। হরপ্পা সম্পর্কে আমরা দেখি। হ্যাঁ, হরপ্পা সম্পর্কে যেটা আমাদেরকে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আবিষ্কার কে করেছে? 1921 সালে। কে করেছে? দয়ারাম সাহানি, সকলেই জানো, ওইখানে লেখাও আছে, দয়ারাম সাহানি, 1921 সাল, ঠিক আছে। কতগুলো গ্রানারি রয়েছে? মোট 12টি গ্রানারি রয়েছে, ভালো করে বুঝো। গ্রানারি মানে হচ্ছে শস্যাগার, শস্যাগারের সংখ্যা যদি বলে তখন হবে 12টি, কিন্তু যদি বলে যে সবচেয়ে বড় শস্যাগার, তখন কিন্তু হরপ্পা হবে না, হরপ্পা কিন্তু তখন হবে না, তখন হবে মহেঞ্জোদাড়ো, ঠিক আছে। আচ্ছা, কফিন বুরিয়াল, কফিন বুরিয়াল এখানে পাওয়া গেছে। কফিন বুরিয়াল মানে বুঝতে পারছো তো? কফিন বুরিয়াল যে কবরটা, তো এটা বাংলায় কি বলা হয় কফিন বুরিয়ালকে? কফিনে করে যেটা বুরিয়াল করে না, কবর দেওয়া হয় না, সেটা। আচ্ছা, কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে অবস্থিত। কোথায় রয়েছে? পাঞ্জাবে রয়েছে। এটা কি প্রথম ডিসকভার্ড সাইট, অর্থাৎ এটাকে প্রথম খুঁজে পাওয়া গেছিল হরপ্পা সভ্যতা। ব্যাস, এটুকু মনে রাখো। আর কি কি মনে রাখতে হবে? 2-4টা তথ্য যদি মনে রাখতে চাও, তাহলে এগুলো কি মনে রাখতে হবে? এগুলোরই ডিটেলে তুমি যদি যেতে চাও, তাহলে তুমি চলে যাবে যে কোন জেলাতে, যদি বলে সাহিওয়াল ডিস্ট্রিক্ট, যদি বলা হয় যে কোন জেলাতে ছিল, তখন হবে সাহিওয়াল ডিস্ট্রিক্ট। আর কি কি মনে রাখতে হবে? মনে রাখতে পারো যে এখানে ডাইস পাওয়া গেছে। ডাইস মানে কি? ডাইস মানে হচ্ছে লুডুর ছক্কা, ডাইস এখানে পাওয়া গেছে, ডাইস। যদি আরও মনে রাখতে পারো ভার্জিন, ভার্জিন গডেস,
ভার্জিন গডেস পাওয়া গেছে কোথায়? ভার্জিন গডেস তোমার কি যেন ইয়েতে কি বলে এই হরপ্পাতে পাওয়া গেছে ভার্জিন গডেস। ঠিক। আচ্ছা, আর কি কি মনে রাখতে হবে? কপার স্কেল পাওয়া গেছে, খুব একটা দরকার নেই, ছেড়ে দাও, ব্যাস যথেষ্ট। মহেঞ্জোদাড়ো, নেক্সট হচ্ছে মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়োকে কি বলা হয়? মাউন্ট অফ ডিড বলা হয়, অর্থাৎ মিতের স্তূপ বলা হয় মহেঞ্জোদাড়োকে। কে আবিষ্কার করেছিল? এটা আবিষ্কার করেছিল 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস আর ডি ব্যানার্জি, আর.ডি. ব্যানার্জি। আচ্ছা, তোমরা কি জানো যে এই বন্দ্যোপাধ্যায় থেকে ব্যানার্জি, কেন আমরা বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি বলি? এটা আমাদের নয়, এটা ব্রিটিশরা এসে করেছে। কেন করে জানো? বন্দ্যোপাধ্যায় শব্দটা ওরা উচ্চারণই করতে পারতো না, তখন ওই ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি ওরা করেছে। ওরা বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় এগুলো উচ্চারণই তারা করতে পারতো না, সেই জন্য তারা চেঞ্জ করে দিল গাঙ্গুলি, ব্যানার্জি, চ্যাটার্জি। বুঝতেই পারছো? তাহলে 1922 সালে আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেছে। এটাকে মাউন্ট অফ ডিড বলা হয়। কেন বলা হয়? বিকজ মাস কিলিং হ্যাপেন্ড দেয়ার। ঠিক আছে, মাস লেভেলে, অর্থাৎ প্রচুর মানে কি বলবো, হত্যাকাণ্ড হয়েছিল সেখানে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে কি পাওয়া গেছে? গ্রেট বাথ, মানে সবচেয়ে বড় স্নানাগার, সবচেয়ে বড় স্নানাগার পাওয়া গেছে। দ্য ফ্লোর ওয়াজ মেড আপ অফ ব্রিক্স। এই ফ্লোরটা, এই বাথটা তৈরি হয়েছিল ব্রিক্স দ্বারা। ব্রিক্স মানে কি? ব্রিক্স বলতে স্পেশালি বার্ন ব্রিক্স বললে আরও ভালো, পয়েন্ট। ঠিক। আচ্ছা, গ্রেট গ্রেনারি, গ্রেট গ্রেনারি মানে একটু আগে বললাম না যে সবচেয়ে বেশি গ্রেনারি বললে হরপ্পা, কিন্তু যদি বলা হয় যে লার্জেস্ট গ্রেনারি, তখন হয়ে যাবে মহেঞ্জোদারো। এটাকে বলা হয় লার্জেস্ট বিল্ডিং। এটাকে স্মিথ কি করেছিল? স্মিথ লিখে রাখবে যে স্মিথ এটিকে ব্যাংকের সাথে তুলনা করেছিল, ব্যাংকের সাথে তুলনা করেছিল। আচ্ছা, আর কি মনে রাখতে হবে? ডান্সিং গার্ল মেড উইথ ব্রোঞ্জ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মনে রাখে ভালো করে। এটা এটা কোথায় ব্যবহার করে জানো? ত্রিভঙ্গ মুদ্রা বলে একটা জায়গা আছে, সেই ত্রিভঙ্গ মুদ্রাতে এটা ব্যবহার করা হয়। ডান্সিং মানে একটা মুদ্রা, ত্রিভঙ্গ মুদ্রা ওটাকে বলা হয়। এই ত্রিভঙ্গ মুদ্রাতে এই ডান্সিং গার্ল মেড উইথ ব্রোঞ্জ ব্যবহার করা হয়। এটা তুমি দেখতে পাবে ছবিটা। বুরিয়াল টেকনিকটা কেমন ছিল? একটা ছিল কমপ্লিট বুরিয়াল, একটা ছিল ফ্র্যাকশনাল বুরিয়াল বা ইনকমপ্লিট বুরিয়াল। অর্থাৎ কবরটা দু ধরনের ছিল, একটা হচ্ছে যেমন হরপ্পাতেও দু ধরনের কবর ছিল, একটা হচ্ছে এইচ, আরেকটা হচ্ছে R37। দু ধরনের কবর ছিল হরপ্পাতেও। একই রকম মহেঞ্জোদাড়োতেও দু ধরনের কবর ছিল। কি কি কবর? একটা হচ্ছে কমপ্লিট বুরিয়াল, আরেকটা হচ্ছে ইনকমপ্লিট বুরিয়াল। দু ধরনের কবর এখানে ছিল। ঠিক, জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, আর কি ছিল? আর কিছু দেওয়া আছে? আচ্ছা, নোটে আর কিছু দেওয়া নেই? আচ্ছা, হ্যাঁ, আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922 সাল। আচ্ছা, ইন্ডাস রিভার, পাকিস্তান রয়েছে আর কি। ঠিক আছে, কোন নদীর তীরে? সিন্ধু নদী। মানে দারো দুটো রয়েছে, দারো। একটা হচ্ছে চানহু দারো, চানহু দারো, আরেকটা হচ্ছে মহেঞ্জোদারো। এই দুটা দারো, মহেঞ্জোদারো, এই দুটা দারো হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে বা ইন্ডাস রিভারের তীরে অবস্থিত দারো দুটো। ঠিক আছে, চানহু দারো এবং মহেঞ্জোদারো। এই চানহু দারো সম্পর্কে আরেকটা পয়েন্ট মনে রাখবে, যে এখানে কোনো সিটাডেল ছিল না, সিটাডেল ছিল না, সিটাডেল ছিল না। কোথায় ছিল না? চানহু দারোতে কোনো সিটাডেল ছিল না। দেওয়ার ওয়াজ নো সিটাডেল ইন চানহু দারো। তার মানেটা কি বোঝাতে চাইছে? তার মানে আমরা বুঝতে পারি যে সিটাডেল মানে কি, তুমি বুঝতে পারো যে দুর্গ। ঠিক আছে, দুর্গ সেখানে, সেটা তুমি বলতে পারো। মানে সেখানে যে বর্ণপ্রথা, তুমি বলতে পারো বর্ণপ্রথা, কাস্ট সিস্টেম, সেটা কিন্তু সেখানে ছিল না অতটা। কোথায়? চানহু দারোতে। আচ্ছা, মহেঞ্জোদারোর গল্পে আমরা আছি, মহেঞ্জোদারোর নদী জানলাম। আর কি কি জানতে হবে মহেঞ্জোদারো থেকে? মহেঞ্জোদারো থেকে একটা কোয়েশ্চেন খুব আসে, সেটা হচ্ছে যে টেরাকোটা, লিখে রাখবে, টেরাকোটা অফ, টেরাকোটা ফিগার অফ, টেরাকোটা ফিগার অফ এ মাদার গোডেস পাওয়া গেছিল। ঠিক আছে, কোথায় পাওয়া গেছিল? চানহু দারোতে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, লেখা হয়েছে, লিখেছো, বুঝতে পারিছো সব কিছু ক্লিয়ার? বলো বলো, রেসপন্স করো। সব কিছু ক্লিয়ার তো? কোনো সমস্যা নাই তো এখন অবধি? ওকে, গুড, ঠিক আছে, একটা ব্রেক দিলাম, হ্যাঁ, আপাতত একটা ব্রেক দিলাম।
আশা করি সবাই শুনতে পাইছো। একটা ব্রেক দিলাম 2-4 মিনিটের, হ্যাঁ, তারপর আবার শুরু করছি। আরে বাবারে, কোথায় চলে গেলাম? সুকান্ত, ক্লাস ঠিকঠাক হচ্ছে? তুমি আওয়াজ করতেছিল তখন, বুঝি এটাই এসে পড়াচ্ছিলি তো বক্সের আওয়াজ তো মেয়া করছিল, হ্যাঁ, তখন করবে। শুভ, শুভ রে, ফোন না, তখন আছে ঘরটায়, তখন যাও। তুমি বক্সার আওয়াজ করতেছিল, বুঝলে, তোমার বক্সার আওয়াজ করতেছিল এইখানটায়, ওই জন্য ওই ঘরটা গেছিল। এ শুভ, দিস ইয়েটা কি বলে, ইয়েটা হাঁটিয়ে গেলো যে পিডিএফটা, তাহলে কি ছুলি হাঁটিয়ে গেল, পিডিএফটা ঘুরে আনিয়ে রাখিয়ে দেবো, স্ক্রিন শেয়ার হয়ে আছে, শুধু মিউটটা করা আছে। সাউন্ডটা ক্লিয়ার আছে ঠিকঠাক পুরো? মাঝে মাঝে শুভ জয়েন হবি, হ্যাঁ, অত জয়েন আছিস, শব্দ কেন হ্যাঁ, সেভ তো করো নাই? সেভ করে দিয়েছি আমি ওটা, হ্যাঁ ওটা সেভ করে দিয়েছি ড্রাইভে। সেভ করে দিয়েছো? হ্যাঁ দেখি না একবার। হ্যাঁ, ড্রাইভে সেভ করা আছে, ড্রাইভে সেভ করে দিন। এটা বললো বলো। দেখলো তুমি বলো তখন, ওটা হাতে গেলে সব হয়ে যাচ্ছে, বুঝলি, দেখেন যেন শুরু এত দূর হয়নি পড়ে না, কথা বলবি গড়াটা দেখান না জিনিসটা। এখানে রেকর্ডিং যে তার করছো এটা? রেকর্ডিং বন্ধ আছে, এবার রেকর্ডিং আছে।